রাধে রাধে, সকলকে জানাই সুপ্রভাত। আমরা এখন রয়েছি ঈশ্বরদান ভবনে, আর আপনারা দেখছেন মায়াপুরের আজকে দ্বিতীয় দিনের পর্ব। গতকালই আমরা মায়াপুরে এসেছি, আজকেও তাই সকাল সকাল তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আবার রুম থেকে রেডি হয়ে বেরোনোর সময় আমাদের এই প্রিয় দৃশ্যটি আরও একবার দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করে নিলাম। প্রথমেই আমরা যাচ্ছি রাধা মাধবকে দর্শন করতে মন্দিরের উদ্দেশ্যে। মায়াপুরে প্রত্যেক বছর অন্তত একবার বা দুবার আসলেও এইবার আমরা প্রায় 1.5-2 বছর পর আসলাম, আর এসে লক্ষ্য করলাম বেশ অনেক নতুন দোকানপত্র, এমনকি একটি গোটা আস্ত ভিলেজও তৈরি হয়ে গেছে এই মন্দির চত্বরের ভেতরে, যার নাম রাখা হয়েছে প্রভুপাদ ভিলেজ। চলুন, গল্প করতে করতে ইতিমধ্যে আমরা মন্দিরের সামনে পৌঁছেও গেছি। টোটো থেকে নেমে ভাড়া মেটাতে না মেটাতেই দেখলাম আমার বোন তীর বেগে ধাবমান হয়ে কোথায় যেন ছুটে পালালো। আমরাও একটু পরে ওর পিছু পিছু গিয়ে বুঝলাম যে ও দাঁড়িয়েছে সকালের বাল্যভোগের খিচুড়ির লাইনে। সত্যি বলছি, যতই কুপন কেটে প্রসাদ পাই না কেন, এই লাইনে দাঁড়িয়ে এই যে খিচুড়ির যা স্বাদ, তা স্বাদ কিন্তু পাওয়া যায় না আর দ্বিতীয় কোথাও। কাজেই আমার বোনকে এখানে একটা বাহবা দিতেই হবে। খিচুড়ি প্রসাদ পেয়ে আমরা সামনের বাগানটা একবার ঘুরে আসলাম। সামনে একটু সুন্দর তুলসী মঞ্চ আর প্রদক্ষিণ করার জন্য সুন্দর ব্যবস্থা। আমরা আশা করেছিলাম আজকে হয়তো তাপমাত্রাটা কালকের থেকে কিছুটা হলেও কম হবে, কিন্তু সে আশায় জল ঢেলে রোদ ঢেলে বরং বলা যায় আজকেও কিন্তু তাপমাত্রা চরম তুঙ্গে। কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু রাধা মাধবকে দর্শন করার ঠিক পরেই আমরা চললাম চায়ের সন্ধানে। মন্দির চত্বরের ভেতরে হার্বাল টি পাওয়া গেলেও কিন্তু যে চা আপনি আর আমরা খেয়ে অভ্যস্ত, তা খাওয়ার জন্য আপনাকে যেতে হবে মন্দির চত্বরের বাইরে। গরমের জন্যই কিছুটা বাধ্য হয়েই আমরা ঠিক করলাম যে আর বাইরে কোথাও না গিয়ে মন্দিরের ভেতরেই গোশালাটা আগে ঘুরে আসা যাক। গোশালায় যাওয়ার রাস্তাতেই আপনাদের চোখে পড়বে কিন্তু প্রভুপাদ ভিলেজ, যা এখন খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য, যার ভেতরে 64টিরও বেশি কটেজের ব্যবস্থা রয়েছে। তবে হ্যাঁ, বুকিং কিন্তু আগে থেকেই করে আসবেন, নয়তো এখানে এসে অনস্পট বুকিং পাওয়ার চান্স কিন্তু খুবই কম। গোশালায় পৌঁছেই আগেই আমরা দর্শন পেলাম এই গোমাতাদের। আমার মা এই পাশের বাচ্চাটির থেকেও বেশি ভয় পাচ্ছিল তাদের গায়ে হাত দিতে। অবশেষে অনেক জোরাজুরি করার পরে সামান্য একটু বুকে বল সঞ্চয় করে মা এগিয়ে গেল তাদের দিকে। সামনের এই গোমাতাকে দেখেই মনে হচ্ছে আমার বোনের আদরে সে বেশ আরাম পাচ্ছে। এরপর সামান্য একটু এগিয়ে গিয়ে দেখলাম লম্বা লম্বা শিংযুক্ত এই নন্দী মহারাজদেরকে। সামনে ক্যামেরা দেখেই কি সুন্দর পোজ দিচ্ছে দেখুন, ঠিক যেন কোনো সিনেমার হিরো। তবে মিথ্যে বলে আর বীরপুরুষ সাজার চেষ্টা নাই বা করলাম, ওনাদের সামনে কিন্তু আমারও বেশ ভয়ই লাগছিল। আমিও তাই তাড়াতাড়ি ওনাদের সামনে থেকে সরে চলে গেলাম আবার গোমাতাদের সামনে। আহা, আমার গোমাতারাই ভালো, কি সুন্দর মায়া মায়া চোখ করে তাকিয়ে রয়েছে। অবশেষে মাকে আরও একবার সাহস জুগিয়ে নিয়ে গেলাম তাদের সামনে। ঘড়ি জানান দিল আমাদেরও লাঞ্চে প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা ফিরে আসলাম ঈশ্বরধানে। দেখুন ওখানে গিয়ে কাদের সঙ্গে দেখা হলো। এত রং বেরঙের মাছগুলোর দেখা আমরা পেয়েছিলাম ঈশ্বরদান ভবনের ঠিক সামনে। আর আমাদেরকে বেশ অবাক করেই যেখানেই আমরা দাঁড়াচ্ছি সেখানেই কিনা মাছগুলো ঝাঁক ধরে চলে আসছে, কিলবিল করছে ঠিক আমাদের পায়ের সামনে। আসলে ওরা হয়তো মনে করেছে আমরা ওদেরকে খাবার দিতে আসছি, তাই জন্যই তো বারবার ওরা আমাদের সামনে এসেই ভিড় জমাচ্ছে। এবার চলুন ওইদিকে আবার আমাদের প্রসাদ পাওয়ার সময় হয়ে গেল। আমরা যেহেতু ঈশ্বরদান ভবনেই স্টে করছি, তাই আমাদের জন্য সব থেকে কনভেনিয়েন্ট হয় যখন আমরা বেরোই তখনই আমরা ভোগের কুপনটা কালেক্ট করে রাখি। লাঞ্চের পর মাকেও একবার নিয়ে আসলাম কিলবিল কিলবিল করে মাছেদের খেলা দেখাতে। ওরাও যথারীতি মাকে দেখা মাত্রই ছুটে গেল মার সামনে। যা গরম পড়েছিল তাতে মনে হচ্ছিল আমাদেরও ওদের মতো জলে থাকলেই ভালো হতো, কিন্তু তার যখন আর উপায় নেই তখন মাকে বললাম তুমি বরঞ্চ একটু রুমেই রেস্ট করো, আমি আর আমার বোন একটু ঘুরে আসি মন্দির চত্বরের ভেতর থেকে। আমরাও ঘুরতে ঘুরতে পৌঁছালাম গদা ভবনের সামনে। আমি কিন্তু সেই অনেক ছোটবেলা থেকেই মায়াপুর ইস্কনে আসছি, আর শুরু থেকেই কিন্তু গদা ভবন এখানেই ছিল, কিন্তু সামনের এই শেডটা হলো নতুন সংযোজন, যা আমি এবার এসে প্রথম দেখলাম। মায়াপুরে আসলেই আমরা আমাদের বাড়ির ঠাকুরের জন্য বেশ অনেক কিছু টুকিটাকি কেনাকাটা করি। রথযাত্রা তো প্রায় চলেই আসলো, আর আমাদের জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীর জন্য মনের মতন সুন্দর ড্রেস পাওয়াই হয়ে যায় মুশকিল। আজকে তাই বিশেষ এই উদ্দেশ্য নিয়েই আমি আর আমার বোন বেরিয়েছিলাম।
অবশেষে মনের মতন খুব সুন্দর একটা পোশাক আমরা পেলাম পুষ্প সমাধি মন্দিরের ঠিক সামনের একটি দোকান থেকে। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মূল মন্দিরের সামনে। টিওভিপির চন্দ্রোদয় মন্দির এখনও পুরোপুরি নির্মাণ হয়নি, তার ফিনিশিং কাজ এখনও চলছে। তবে আপনারা চাইলেই এখনও কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে মন্দির দর্শন করতে পারেন। মাত্র 50 টাকা টিকিট মূল্যে আপনারা ভেতরে গিয়ে দেখতে পারেন কেমন চলছে তার কাজ। অত্যন্ত ভব্য এই মন্দিরটি নির্মাণ কার্য শেষ হলে কিন্তু নিঃসন্দেহে এই মন্দিরটি হবে আমাদের বাঙালির কাছে এক গর্বের বিষয়। চন্দ্রোদয় মন্দির থেকে সামান্য এগিয়েই লক্ষ্য করলাম একটি খুব সুন্দর যজ্ঞশালাও নির্মাণ করা হয়েছে। এটিও কিন্তু আমি এবার প্রথম দেখলাম। আমরা যেই কাজ নিয়ে বেরিয়েছিলাম সেই কাজ যখন হয়ে গেছে তখন ভাবলাম এবার আমরাও রুমে গিয়ে একটু বিশ্রাম করি, আবার রোদ পড়লে বেরিয়ে পড়ব। মাত্র 1.5 বছর পর এসেই লক্ষ্য করতে পারলাম মায়াপুরের ভেতরে কিন্তু বেশ অনেক নতুন নতুন ডেভেলপমেন্টের কাজ হয়েছে। গোবিন্দাস হোটেলটিও বেশ বড় করে বানানো হয়েছে। তার সাথে প্রভুপাদ ভিলেজ আর প্রভুপাদ কিচেন এই দুটিও কিন্তু নতুন দেখতে পেলাম। বিকেল হয়ে এবার একটু রোদটা পড়ে এসছে, দিগন্তে চাঁদ মামাকেও দেখা যাচ্ছে। আমরাও এবার চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর আগে অবশ্যই আমাদের প্রিয় এই দৃশ্যটিকে আরও একবার দাঁড়িয়ে উপভোগ করলাম। সূর্য তার শেষ আভাটিকে ছড়িয়ে দিয়ে অস্ত গেছে, আর সেই গোলাপি আভাতেই চন্দ্রোদয় মন্দিরকে লাগছে আরও অপরূপা। দূরে পার্কে বাচ্চারা এখনও খেলে বেড়াচ্ছে। চলুন এবার আমরাও বেরিয়ে পড়ি আলো থাকতে থাকতেই। আমাদের এখন ইচ্ছা আছে মায়াপুরের এই মন্দিরের বাইরের কিছু দর্শনীয় স্থান দেখার। চলুন আপনারাও চলুন আমাদের সঙ্গে। গেস্ট হাউস থেকে বেরিয়েই সামান্য কিছুক্ষণ অপেক্ষা করাতেই আমরা আমাদের রথ পেয়ে গেলাম। আমরাও চেপে বসলাম তাতে। এই যে এই টোটো, এই হলো আমাদের প্রিয় রথ। মন্দির চত্বর থেকে বেরিয়ে এবার আমরা চলেছি একটি বিশেষ জায়গাতে, যার নাম হলো রাজাপুর। এখানেই রয়েছে আমাদের আদরের জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর একটি খুব সুন্দর মন্দির। এই মন্দিরটিরও কিন্তু একটি খুব বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন শ্রী জগদীশ গাঙ্গুলি, যিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুরই সমসাময়িক। বার্ধক্যের কারণে তিনি যখন তার দৃষ্টিশক্তি হারালেন তখন তিনি ভারী দুঃখিত হলেন, কারণ তিনি পুরী গিয়ে আর প্রভুদের দর্শন করতে পারবেন না। ভক্তের এত কষ্ট দেখে জগন্নাথ প্রভু স্বয়ং তাকে রাত্রে স্বপ্নে এসে আদেশ করলেন, গঙ্গা স্নানে গিয়ে তুই পাবি একটি কাষ্ঠখণ্ড, সেই কাঠ নিয়ে গিয়ে তুই দিবি নিকটবর্তী গ্রামের এক কুষ্ঠরোগী সূত্রধারের হাতে। সেই কাঠ থেকে বানাবে আমার মূর্তি। কিন্তু সূত্রধারটি কুষ্ঠরোগাক্রান্ত হওয়ায় তার স্বাভাবিকের থেকে অনেক বেশি সময় লাগছিল প্রভুদের মূর্তি নির্মাণের জন্য। কিন্তু আশ্চর্য রকমভাবে যত যত মূর্তি নির্মাণের কাজ এগোলো ততই কিন্তু সূত্রধারটি আরোগ্য লাভ করতে শুরু করলো। অবশেষে শ্রী জগন্নাথ দেবের আদেশেই তার সেই মূর্তি এখানে রাজাপুরে প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে, যা এখানে আজও পূজিত হচ্ছে। আমরা মন্দিরে পৌঁছে দেখলাম তখন সেখানে চলছে সন্ধ্যারতি। আসুন আপনারাও এবার রাজাপুরের জগন্নাথ প্রভুকে দর্শন করুন। প্রভুর অপূর্ব কৃপা বলে আমরাও কি সুন্দর সন্ধ্যারতির সময়ে উপস্থিত হয়েছি সেখানে, তাই প্রভুদের আরতি করার এই সুযোগটা আর আমরা হাতছাড়া করলাম না। আরতির সাথে চলছে নাম সংকীর্তন, আর তার সাথেই তালে তাল মিলিয়ে নেচে চলেছেন পেছনে ইসকনের ভক্তরা। অপূর্ব সুন্দর এক দিব্য পরিবেশের সৃষ্টি হয়েছিল সেখানে। দু চোখ ভরে প্রভুদেরকে দর্শন করে নিলাম। এবার আমরা চললাম আবার মায়াপুরের উদ্দেশ্যে। সুন্দরভাবে আলোকজ্জ্বল করে তোলা হয়েছে যজ্ঞশালাকে, আর তার সাথেই সামনের গোবিন্দাস রেস্টুরেন্টটিকেও। কিছুক্ষণ মন্দির চত্বরেই ঘুরে আমরা আবার ফিরে চললাম ঈশ্বরদান ভবনের দিকে। আমাদের রাতের কুপন ওখানেই কাটা রয়েছে। এতক্ষণে এই ডিভাইন গার্ডেন রেস্টুরেন্টটিকে বেশ অনেকবার আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন।
ওনাদের এখানে বসার এবং খাওয়ার সার্ভ করার পদ্ধতিটা আমাদের খুবই পছন্দ এসছে, তাই তো আমরা এই 3 দিনের মধ্যে প্রায় রোজই এখানেই প্রসাদ পেয়েছি। আজকে রাতের প্রসাদে খুব সুন্দর একটা কলার চিপস ওনারা সার্ভ করেছিলেন, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল। আমরা সবাই তাই ওইটা দিয়েই আমাদের প্রসাদ পাওয়া শুরু করলাম। প্রসাদ পেয়ে রুমে ফিরে যাওয়ার সময় চোখ আটকে গেল আমাদের এই সুন্দর দৃশ্যটা দেখে। জ্যোৎস্নার রাতে মায়াপুরের মন্দির চত্বর যেন আরও বেশি মোহময়ী হয়ে উঠেছে। চারিদিকে বিরাজ করছে একটা অদ্ভুত প্রশান্তি, যার টানেই আমরা বারবার এখানে ছুটে আসি। পরদিন সকালে আমাদের এবার ফেরার পালা। আমরা তাই তাড়াতাড়ি তৈরি হয়ে একবার রাধা মাধবকে দর্শন করে আসলাম, কিন্তু দর্শন করে ফিরতে ফিরতে সামান্য দেরি হয়, বাল্যভোগের খিচুড়ি শেষ হয়ে যায়। আর আমরা তাই আমাদের ব্রেকফাস্ট সারতে আসলাম গোবিন্দাসে। ওনাদের কাউন্টার থেকে আমরা আমাদের জন্য পছন্দ করলাম চাউমিন আর পাস্তা। লক্ষ্য করলাম ওনারা সামনের একটা সিটিং এরিয়া আরও বেশি করে এক্সটেন্ড করিয়েছেন। ইতিমধ্যে আমাদের চাউমিন আর পাস্তা দুটোই চলে আসলো হাতে। সত্যি বলতে কি, বাল্যভোগের খিচুড়ির কাছে কিন্তু এই পাস্তা আর চাউমিনের স্বাদ একেবারেই ফিকে ছিল। আমার মতে এই পাস্তা আর চাউমিনের স্বাদ এমন নয় যে আপনারা ট্রাই না করলে কিছু মিস করবেন, কিন্তু হ্যাঁ, যদি বাল্যভোগের খিচুড়ির লাইন দেখেন দৌড়ে গিয়ে কিন্তু সেই লাইনে আগে দাঁড়াবেন। যাই হোক, এখানেই আজকে আমরা ব্রেকফাস্টটা সারলাম। আর তারপরে বেলা 3:30-র সময় আমাদের বাস ছাড়বে এই মন্দির চত্বরের ভেতর থেকে। আপনারা চাইলেই রেড বাস থেকে তা বুক করতে পারেন। আমার বোন আগের দিন এখান থেকেই একটা খুব সুন্দর জগন্নাথ দেবের টি শার্ট কিনেছে। আমার মনে হলো আমারও চাই সেই টি শার্ট, তাই ফাইনালি আমরা চললাম এই দোকানে আরও একবার ঢু মেরে আসতে। দোকান থেকে বেরিয়ে আমরা দাঁড়িয়েই আছি, এমন সময় দেখি দূর থেকে একটা গরুর গাড়ি আসছে, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম সেটা দেখার জন্য। এটাও কিন্তু মায়াপুরের ভেতরে একটি নতুন সংযোজনা। খুব সম্ভবত গোশালার সামনে থেকেই হয়তো আপনারা এই গরুর গাড়ির টিকিট সংগ্রহ করতে পারেন। অবশ্য এই বিষয়ে আমি খুব একটা শিওর নয়। এরপরে আমরা চলে গেলাম মায়াপুর মুভি থিয়েটারে। সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা অবধি এখানে বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ের ওপরে মুভি দেখানো হয়, আর টিকিটের মূল্য মাত্র 40 টাকা। প্রত্যেকটি শোয়ের ডিউরেশন থাকে 20 থেকে 25 মিনিট, তাই আপনি সামান্য সময় হাতে থাকলেও অনায়াসেই এই শোটিকে উপভোগ করতে পারেন। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলার ওপর খুব সুন্দর একটি শো দেখলাম। আজ যেহেতু আমাদের বাড়ি ফেরার পালা, তাই আমাদের মনটা একটু খারাপ, আর তাড়াতাড়ি তাই হোটেলে গিয়ে আমাদের আবার সব জিনিস প্যাক করেও নিতে হবে। তাই আমরা চললাম আবার ঈশ্বরদানের দিকে। কোথাও ঘুরতে গেলে কিছুদিন যদি আপনি একই জায়গায় থাকেন, তাহলে সেই জায়গাটাকেও কিছুটা নিজের বলে মনে হয়, তাই সেখান থেকে ফেরার সময় মনটা একটু উদাস হয়ে যায়। কিন্তু ফিরতে তো হবেই, তাই রাধা মাধবের কাছে আমি প্রার্থনা করলাম আমাদের যাতে খুব শীঘ্রই আবার ডেকে পাঠায়। যথাসময়ে বংশী ভবনের কাছ থেকে ছাড়লো আমাদের বাস। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই বাসগুলি বেশ সুন্দর, খোলামেলা এবং শীততাপ নিয়ন্ত্রিত। আমরা আবার ফিরে চললাম বাড়ির পথে, আবার সেই ব্যস্ত জীবনে। খুব সুন্দর কাটলো গত কটা দিন। এবার তাহলে চলি, টাটা, দেখা হবে আবার পরবর্তী ব্লগে।